আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপিকে ঠেকাতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ তারেক রহমানের। মনোনয়নের ক্ষেত্রে নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান। অবশেষে শাপলা-কলি প্রতীক মেনে নিল এনসিপি। আগামী নির্বাচনে ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার দাবি। সিইসির সাথে দলটির বৈঠক। চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজনে বিএনপির সাথে আলোচনায় বসতে চায় জামায়াত ইসলামী। উস্কানি দিলেও বিরোধে না জড়ানোর ঘোষণা। ভোটের কারণে পিছিয়ে গেল এবারের বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর তারিখ ঘোষণা। তাবলিগের নেতাদের সাথে বৈঠকে ধর্ম উপদেষ্টা। এবং কুইক রেন্টালের নামে 15 বছরে দুর্নীতি, লুটপাটে বিদ্যুতের দাম বেড়েছে 25%। ভারতের সাথে হয়েছে অসম চুক্তি, জাতীয় কমিটির রিপোর্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপিকে ঠেকাতে ফ্যাসিবাদী শাসক যেমন দেশকে ধ্বংস করেছিল, আবারই একই রকম ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসী বিএনপির সদস্য সংগ্রহে অনলাইন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপিকে কেউ জনবিচ্ছিন্ন করতে পারবে না। আগামী নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবার প্রবাসীরা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে নির্বাচনে জয় পরাজয়ের সমীকরণে। এরই প্রেক্ষিতে প্রবাসের দলীয় সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে নেতারা বলেন, এর মধ্য দিয়ে দলে আধুনিকায়নের যাত্রা শুরু হলো, নিশ্চিত হবে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা। এ সময় দলের মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সর্বোচ্চ ছাড় দিয়েছে বিএনপি। তার দল অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে গেলেও একটি মহল নানা কৌশলে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে, অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব, যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি। অথচ আমরা দেখছি, সমগ্র দেশবাসী দেখেছেন, প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলির জন্য আসন ছাড়বে বিএনপি। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। দল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো আচরণ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। গণতন্ত্রের স্বার্থে আপনারা এই কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে শাপলার পরিবর্তে শাপলা-কলিকে দলের প্রতীক হিসেবে মেনে নিল এনসিপি। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলের এই সিদ্ধান্তের কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহৎ স্বার্থেই দল ছাড় দিয়েছে দাবি করে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের সাথে শাপলা-কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা।
দলের প্রতীক চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইসির প্রতীক তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত হওয়া শাপলাকলিকে দলের প্রতীক হিসেবে পেতে চিঠি দেওয়ার কথা জানান। আমরা শাপলাকলি নিব, শাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো? আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। তার মতে নির্বাচনী মাঠে এবার ধানের শীষের প্রধান প্রতিপক্ষ হবে শাপলাকলি। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার অভিযোগ, একদিকে মনোনয়ন বাণিজ্য ও চাঁদাবাজি করছে বিএনপি, অপরদিকে জামাত ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করছে। এনসিপি আপাতত কোনো জোটে যাচ্ছে না বলেও জানান তিনি। বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য, নমিনেশন বাণিজ্য করার জন্যই তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন, বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যাচ্ছে। গণভোট নিয়ে জামাত বিএনপির পরস্পর বিরোধী অবস্থান থেকে সরে আসারও আহ্বান জানান নাসির। গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে। এদিকে ইসি সচিব আক্তার আহমেদ জানান, 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের যুক্ত করে হালনাগাদ করা হয়েছে ভোটার তালিকা। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। ইসি সচিব আরো বলেন, দ্রুত দল নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হবে। এছাড়া প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়নে কাজ চলছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজনে বিএনপির সাথে আলোচনায় বসতে চায় জামায়াত ইসলামী। সন্ধ্যায় মগবাজারে আল ফালা মিলনায়তনের সংবাদ সম্মেলনে দলের এ প্রস্তাব তুলে ধরেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, বিএনপি যতই উস্কানি দিক তাদের সাথে কোনো বিরোধে জড়াবে না জামায়াত। মনির হোসেন তপুর রিপোর্ট। সংস্কার, জাতীয় সনদ, গণভোট ও নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে উত্তাল রাজনীতির মাঠ। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি হয়তো না বুঝেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাই দলটির এর বিরোধিতা করছে। নোট অব ডিসেন্ট সহ গণভোটের নজির বিশ্বে নেই বলেও দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকার আপোষ করে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামাতের এই নেতা। সরকার এক ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে আজকের যে বার্নিং ইস্যুগুলো সেগুলো হ্যান্ডেল করার জন্য চেষ্টা করছে এবং তাদের বক্তব্য হচ্ছে কিছুটা আপনাদেরকে সন্তুষ্ট করব, কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করব, কিছুটা অন্যদেরকে সন্তুষ্ট করব। তো এরকম একটা পদক্ষেপ, তো এটা তো কোনো হালুয়া রুটির বাগাবাগির কোনো বিষয় নয়। জামাতের নায়েবে আমির জানান, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে প্রস্তুত তার দল। বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যাই করতেছে লেট আস স্টপ। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি, সমঝোতা না হয়, ইলেকশন হয়, তাহলে কি হবে? ফেসিবাদ এসে যাবে। তো ফেসিবাদ আসলে আপনি তো বলতেছেন, তো ফেসিবাদ আসলে আপনি যদি ফেসিবাদ না চান, তো তাহলে আসেন শান্ত হন, আমরা শান্ত হই, সবাই মিলে আমরা করি। জামাত কখনো প্রতারণা করেনি উল্লেখ করে দলটির এই শীর্ষ নেতা দাবি করেন, তাদের দলের বিষয়ে বিএনপি ও আওয়ামী লীগের চিন্তাধারার মধ্যে কোনো তফাৎ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মৌলিক সংস্কারে বাধা দিচ্ছে আর জামায়াত নির্বাচন পেছানোর শঙ্কা সৃষ্টি করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাস্তব বিবেচনা ছাড়াই দলগুলো জুলাই সনদে সই করেছে, তাই স্বাক্ষরের দিনই রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে নাহিদ এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান।
জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময় নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান দুই রাজনৈতিক দল। এই অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, বিএনপি চায় সংস্কার পেছাতে আর নির্বাচন পেছাতে চায় জামাত। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এই বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভিস্তি দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। যারা সংস্কারের পক্ষে তাদের নিয়েই জোট করার পক্ষে এনসিপি। আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী তালিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। দাবিগুলোর সাথে যদি আমরা দেখি যে কাছাকাছি আছে, এরকম দলের সাথে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয়, এটা আমরা বিবেচনা রাখবো। সেই দরজাটা আমাদের জন্য খোলা আছে। প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন বলে আশা করেন এনসিপি আহ্বায়ক। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। নাহিদ বলেন, 270 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত থাকলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ভোটের কারণে পিছিয়ে গেল এবারের বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর সুবিধাজনক সময়ে ইজতেমা হবে বলে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সচিবালয়ে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদপন্থীদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা জানান, মুসল্লিদের নিরাপত্তায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতেই ভোট হবে বলেও আশ্বস্ত করেন তিনি। রিপোর্ট মাহবুব কবির চপলের। প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় শরিক হতে মুখিয়ে থাকেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। জানুয়ারির তৃতীয় সপ্তাহে শীতের মধ্যে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত হয়ে আসছে, কিন্তু এবার তাতে দেখা দিয়েছে কিছুটা অনিশ্চয়তা। বিশ্ব ইজতেমার বিষয়ে সচিবালয়ে ধর্ম, স্বরাষ্ট্র ও গৃহায়ন উপদেষ্টার সাথে বৈঠকে বসেন মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থী মুরব্বীরা। সরকারের পক্ষ থেকে বলা হয়, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন সামনে রেখে ব্যস্ত হয়ে পড়বেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাই ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা দেয়া কঠিন হবে। তাদের সম্মতিতেই ইজতেমার সময় পিছিয়ে দেওয়া হয়। নির্বাচনের আগে অনেক সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটে, স্পোরাডিক্যালি ঘটে, বিক্ষিপ্তভাবে ঘটে। অ্যালার্ট রাখতে হয়, আলাদা করে আবার আনসার বাহিনী, পুলিশ, অতিরিক্ত পুলিশ লাগে। তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ইজতেমাটা, উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। এটা বসে তারিখ ঠিক করা হবে। উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কোনো কারণে পিছিয়ে গেলে ইজতেমার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা যায়, আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায় তখন। বছর যেতেই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছে বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। অনেকেই বলছেন তাদের সাথে সরকারের দূরত্ব তৈরি হয়েছে। তবে ধর্ম উপদেষ্টা বলছেন, দূরত্ব নয়, ভুল বোঝাবুঝি হয়েছে। আমি মনে করি যে একটু ভুল বোঝাবুঝি হলেও পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে এগুলো নিরসন করা সম্ভব, এবং অতীতেও হয়েছে এরকম। না, এরকম কোনো বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয় নাই।
আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর খুব সুসম্পর্ক আছে। ভারতের প্রখ্যাত ইসলামী স্কলার্স ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা। এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কুইক রেন্টালের নামে গত 15 বছরে ব্যাপক দুর্নীতি, লুটপাট হয়েছে। এ কারণে বিদ্যুতের দাম বেড়েছে 25%। এই রিপোর্ট দিয়েছে জাতীয় পর্যালোচনা কমিটি। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে অসম চুক্তি করা হয়েছে বলেও জানান কমিটি। তবে আইনি জটিলতার কারণে এখনই আদানির সাথে করা চুক্তি বাতিল করা যাচ্ছে না বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। কুইক রেন্টাল বিদ্যুতের নামে কুইক লুটপাটের অভিযোগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এবার তার সত্যতা মিলেছে এ সংক্রান্ত জাতীয় কমিটির তদন্তে। দ্রুত বিদ্যুৎ সরবরাহের কথা বলে আইন করে 2010 সালে কুইক রেন্টাল বা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে বিগত সরকার। বেশিরভাগ কেন্দ্রই দেয়া হয় সরকার ঘনিষ্ঠদের। গত 15 বছরে এ খাতে 3 লাখ কোটি টাকা দেয়া হয়েছে, যার মধ্যে অলস বসিয়ে রেখে শুধু ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে 1,06,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কুইক রেন্টালের ওই আইন স্থগিত করে। চুক্তিগুলো পর্যালোচনায় অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলামকে প্রধান করে জাতীয় কমিটি করা হয়। 1 বছর পর তারা রিপোর্ট দিয়েছে। কমিটি বলছে দ্রুত বিদ্যুৎ দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা কি পেলাম? আমরা পেলাম ম্যাসিভ করাপশন, collusion, fraud, irregularities and illegalities in the process of execution of power purchase agreements with independent power producers. ইতিমধ্যেই আমাদের দেশে পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে, এবং এই সাবসিডিগুলো সরায় ফেললে এটা হয়তো 40% বেশি হয়ে যাবে। ইলেকট্রিসিটি উৎপাদন যেমন 4.4 গুণ বেড়েছে অর্থ বছর 11 থেকে অর্থ বছর 24 পর্যন্ত। পেমেন্ট বেড়েছে 11.1 গুণ। জাতীয় কমিটি জানায় ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে প্রহসনমূলক চুক্তি করা হয়েছে, ফলে দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে আইনি জটিলতার কারণে এখনই চুক্তি বাতিল করা যাচ্ছে না। এখন আপনি খালি এটা মুখের ভাষা, মুখের কথাই বললে হবে না যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই দুর্নীতিটা হয়েছে। ওরা আন্তর্জাতিক আদালতে মামলা করে বলবে যে আমাদের এই কারণগুলি যথেষ্ট না এবং অন্যায্যভাবে আমাদের চুক্তি বাতিল করার ফলে আমরা $3 বিলিয়ন ক্ষতিপূরণ চাচ্ছি। তাহলে তো এখন যে টাকা দেওয়া হচ্ছে একটা, তখন সবাই মানে $3 বিলিয়ন ক্ষতিপূরণ, পুরো $5 বিলিয়ন ক্ষতিপূরণ যেতে পারে। জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে কমিটি, তখন সবকিছু জনসম্মুখে প্রকাশ করা হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের আলাদা 2 মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইনুর মামলায় 30 নভেম্বর এবং হানিফ সহ 4 জনের মামলায় 25 নভেম্বর সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। আরও জানাচ্ছেন জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত 25 সেপ্টেম্বর সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট 1700 পৃষ্ঠার ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তার বিরুদ্ধে নেতৃত্বের দায় সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ আনা হয়। এদিকে গত 6 অক্টোবর আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 2। এই মামলায় হানিফ সহ সব আসামি পলাতক। তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3টি অভিযোগ আনা হয়। গত 28 অক্টোবর 2 মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষ হয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসাবে এবং 14 দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসাবে বিভিন্ন সময়ে
14 দলীয় জোটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, কারফিউ জারি, শুটার সাইট, এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে। আগামী 30শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25শে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আদেশের আগে আদালত জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনু। বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও গায়েবী মামলার শিকার। চোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার। উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণের 13তম দিনে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সিআইডির 2 জন বিশেষজ্ঞ, পুলিশ পরিদর্শক রকুনুজ্জামান ও এসআই শাহেদ জোবায়ের। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 9 নভেম্বর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো বিশ্বের সবচেয়ে বড় দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম বা GEM। 1 লাখেরও বেশি সহস্রাব্দ প্রাচীন প্রত্ন সামগ্রী আর ঐতিহ্যকে আধুনিক প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। প্রায় 5 লাখ বর্গমিটারের এই জাদুঘর প্রায় 70টি ফুটবল মাঠের সমান। কি আছে সেখানে জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মিশরের বালক সম্রাট তুতেনখামুনের অক্ষত সমাধি থেকে পাওয়া পুরো সংগ্রহ একসঙ্গে দেখা যাবে বিশাল আকৃতির এই জাদুঘরে, যার মধ্যে রয়েছে তুতেনখামুনের দর্শনীয় সোনার মুখোশ, সিংহাসন, রথসহ মূল্যবান সব সামগ্রী। এছাড়াও মিশরের প্রাক রাজবংশীয় সময় থেকে গ্রিক ও রোমান যুগ পর্যন্ত প্রায় 7000 বছরের ইতিহাস ঠাঁই পেয়েছে এখানে। দেয়ালে খোদাই করা হয়েছে প্রাচীন মিশরীয় লিপি, অ্যালাবাস্টার পাথরের ত্রিভুজাকার নকশা আর প্রবেশদ্বার করা হয়েছে পিরামিড আকৃতির, যেখানে রয়েছে 3200 বছরের পুরনো ও 11 মিটার লম্বা সবচেয়ে বিখ্যাত ফারাও বা সম্রাট রামেসিস দ্য গ্রেটের মূর্তিও। জাদুঘরটির নির্মাণ শুরু হয় 2005 সালে। দীর্ঘ নির্মাণ কাজ শেষে গেল শনিবার বর্ণাঢ্য ড্রোন শো আর জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় এই জাদুঘরের। এই গৌরবময় জাদুঘরটি কেবল মূল্যবান নিদর্শন সংরক্ষণের জন্য নয়, বরং মিশরীয়দের প্রতিভা, সভ্যতা, গৌরবের জীবন্ত সাক্ষ্য, যার সৌন্দর্য কখনো ম্লান হবে না। প্রায় $1200 কোটি ব্যয়ে তৈরি এই জাদুঘরে বছরে 80 লাখ দর্শনার্থী আসতে পারবেন। একই সাথে মিশরের পর্যটনকে চাঙ্গা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। 7 মাস বন্ধ থাকার পর আবার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL। শনিবার দিবাগত রাত 3:30টা থেকে কারখানায় উৎপাদন শুরু হয়েছে। CULF কর্তৃপক্ষ জানায়, গত 11 এপ্রিল থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড KDCL। এতে এখানে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে 19 অক্টোবর থেকে পুনরায় গ্যাস সরবরাহ চালু হলে আবার উৎপাদন শুরু হয়। বর্তমানে দৈনিক 1100 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হচ্ছে এখানে। এবার খেলার খবর। অবশেষে বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারতের নারী ক্রিকেট দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন এখন হারমনপ্রীত কাউরের দল। মুম্বাইয়ে টসে হেরে ব্যাটিং করে 7 উইকেটে 298 রান সংগ্রহ করে স্বাগতিক ভারত। জবাবে 246 রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফাইনালে সেরা হন শেফালি ভার্মা, আর টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন দীপ্তি শর্মা। পরাগ আরমানের রিপোর্ট। World Cup trophy.
তৃতীয়বারের চেষ্টায় সাপমুক্তি ঘটল ভারতের। ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি ভার্মা আর দীপ্তি শর্মা। তাদের অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপ ট্রফি জিতল ভারত। 299 রানের টার্গেটে নেমে দক্ষিণ আফ্রিকার নারীরা কখনো জয় পায়নি, কিন্তু শুরুতে লরা উলভার্ট এবং তাজমিন বিটসের ব্যাট ভারতের সমানতালে জবাব দিতে শুরু করে। দলের 51 রানে ব্রিডস এবং 61 রানে আনিকা বস সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে প্রোটিয়া নারীরা। কিন্তু এক প্রান্ত আগলে রাখা লরা উলভার্ট সেমিফাইনালের পর ফাইনালও পান সেঞ্চুরির দেখা। 98 বলে লড়া 101 রানে সাজঘরে ফিরলে দক্ষিণ আফ্রিকার পরাজয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। 39 রানে দীপ্তি শর্মা 5 উইকেট তুলে নেয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার নারী দলকে 246 রানে অল আউট করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েন। এর আগে বৃষ্টিতে 2 ঘন্টা পর ফাইনাল খেলা শুরু হলে টসে হেরে ব্যাটিং নামা ভারত 2 ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্দানার ব্যাটে দারুণ সূচনা পায়। উইকেটের চারপাশে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি ফুল ফুটিয়ে তারা দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। তবে দলকে 104 রানে রেখে স্মৃতি মান্দানা 45 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন, কিন্তু শেফালি ভার্মা 50 ছুঁয়ে এগিয়েছেন আপন মহিমায়। 78 বলে 87 রানে থামেন তিনি। সেমিফাইনাল জয়ের নায়িকা জেমাইমা রড্রিগেজ আলো ছড়াতে পারেননি, বিদায় নেন 24 রান করে। অধিনায়ক হারমিনপ্রীত কাউরকে 20 রানেই থামায় আফ্রিকানরা। মিডল অর্ডারে প্রোটিয়া বোলারদের চাপ সামলে 7 উইকেট হারানো ভারতের নারীরা যে 298 রানের পুঁজি পায় তা টুর্নামেন্টের সেরা দীপ্তি ভার্মার 58 বলে 58 রানের ঝলমলে এক ইনিংসে। শেষ পর্যন্ত এই রানই ভারতকে শিরোপা এনে দেয়। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বিএনপিকে ঠেকাতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ তারেক রহমানের। মনোনয়নের ক্ষেত্রে নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান। অবশেষে শাপলাকলি প্রতীক মেনে নিল এনসিপি। আগামী নির্বাচনে ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার দাবি। সিইসির সঙ্গে দলটির বৈঠক। চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজনে বিএনপির সাথে আলোচনায় বসতে চায় জামায়াত ইসলামী। উস্কানি দিলেও বিরোধে না জড়ানোর ঘোষণা। ভোটের কারণে পিছিয়ে গেল এবারের বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর তারিখ ঘোষণা। তাবলিগের নেতাদের সাথে বৈঠকে ধর্ম উপদেষ্টা। এবং কুইক রেন্টালের নামে 15 বছরে দুর্নীতি লুটপাটে বিদ্যুতের দাম বেড়েছে 25%। ভারতের সাথে হয়েছে অসম চুক্তি, জাতীয় কমিটির রিপোর্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।